আমি শেষ বক্তা অনির্বাণদার কাছে আসি যে আমি জানি না যে শেষ পর্যন্ত মানে এখানে যা ক্ষতি হয়েছে বা ইমেজ, আমি গতকাল আমরা আলোচনা করছিলাম যে আসলে পশ্চিমবঙ্গে ভাবমূর্তি আমার একটা জায়গায় দাঁড়িয়ে আছে অনির্বাণদা, এই ইমেজটাকে ঠিক করতে গেলে, ইমেজটাকে বলা ভালো যে মানে ভালো করে বেশ সাবান ঘষে ঘষে এগুলোকে শুধরাতে গেলে বোধহয় পরবর্তীতে 9-10 বছর চলে যাবে এমনি। এই জায়গা থেকে দাঁড়িয়ে সম্ভাবনা কতটা বলে মনে হচ্ছে, মানে নেক্সট জেনারেশনে আমি আবারও ফিরে আসি, যারা একদম পরবর্তী মানে নতুন প্রজন্ম যারা পাশ করে বেরোচ্ছেন, যাদের বাবা মারা প্রত্যেক মুহূর্তে টিভি দেখছে, খবর শুনছে, টেনশন করছে, ইলেকশন নিয়ে ভাবছে, তাদের ছেলে মেয়েরা যাবে কোথায়? দেখো স্বর্ণালী, আজকে আমরা যখন আলোচনা করছি আর কয়েক ঘন্টা আগেই আমরা দেখলাম ভারতবর্ষের বাজেট, ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার, তারা কিন্তু দীর্ঘমেয়াদীভাবে শুধুমাত্র ভারতবর্ষের যতগুলো অঙ্গরাজ্য আছে প্রত্যেকটা রাজ্য, তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, সবার কল্যাণ সাধনে একটা রূপরেখা তৈরি করেছে আগামী 1 বছর কি হবে। এবং তার মধ্যে দেখবে যে ভারতবর্ষের সরকার বারে বারে লাস্ট কয়েক বছর ধরে আমরা দেখছি যেটা খুব দরকার ছিল, সেটা হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচারাল খাতে বা আমরা যেটা বলি পরিকাঠামো খাতে খরচা করে। এবং সেখানে কিন্তু সরকার একটা দল চালায়, কিন্তু সরকারের যিনি অর্থমন্ত্রী তিনি যখন বাজেট করেন তিনি কিন্তু এই 140 কোটি ভারতবাসীর কথা মাথায় রেখে এবং তার মধ্যে 10 কোটি পশ্চিমবঙ্গের লোকও আছে, তাদের কথা মাথায় রেখে এই ব্যয় বরাদ্দের হিসেব পেশ করেছেন আজকে। এবং তার মধ্যে পরিকল্পনা খাতে যা ব্যয় বরাদ্দ হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গেও কিন্তু কিছু খরচা হবে। আজকে আমরা যারা এখানে বসে আলোচনা করছিলাম, দেখছিলাম, আমি শুনছিলাম, ডান দিকে অঙ্কন আছে, সুদীপ্তদা আছে, শ্রমিকদা আছে, এরা হয়তো পরবর্তীকালে রাজ্যসভা লোকসভা গেলে হয়তো দিল্লিতে থাকবে, নাহলে বাকি আমরা যারা আছি আমরা সবাই পশ্চিমবঙ্গেই বছরের পর বছর ধরে আছি এবং থাকবো। কিন্তু আজকে যারা বলছিলেন তাদের হয়তো একটা রাজনৈতিক উচ্চতা থেকে তারা হয়তো একটু অতিরঞ্জিত বলছিলেন, কিন্তু সমস্যা যেটা, সেই সমস্যাটাকে অস্বীকার করার জায়গা নেই। আজকে পশ্চিমবঙ্গের যে জায়গাতে আমরা ছিলাম বা আমাদের আগের জেনারেশনগুলো পশ্চিমবঙ্গের থেকে যে সুবিধা পেয়েছে আর আজকের দিনে দাঁড়িয়ে বা আগামী প্রজন্ম পশ্চিমবঙ্গ থেকে কী পেতে পারে সেটার জন্য সঠিক আলোচনা হয়তো আজকে হচ্ছে। এবং এই আলোচনার বিষয়বস্তু যেটাই হোক সেখান থেকে আমরা যদি টেক অ্যাওয়েজ কিছু পাই আর 3-4 দিনের মধ্যে রাজ্য বাজেট, যেটা আমরা বলছি ভোটার অ্যাকাউন্ট, কিন্তু সেখানেও হয়তো কিছু পরিকল্পনা থাকবে, সেটাকে যদি এখানকার আলোচনার মধ্যে থেকে কিছুটা অন্তত নেওয়া যায় তাহলে হয়তো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকবে। পশ্চিমবঙ্গ হয়তো আগামী দিনে আবার এটা হতে হবে। কিন্তু আমি বলছি একটা কঠিন বাস্তব, তুমি যেগুলো বলছিলে, আমরা যেগুলো শুনছিলাম, স্টার্ট আপ, দেখুন স্টার্ট আপ টেকনিক্যাল টার্মসে এই ক্যাফে বা এই বিউটি পার্লারগুলোকে আমরা ভারতবর্ষ সরকারের যে স্টার্ট আপের যে সংজ্ঞা তাতে টেকনোলজিক্যালি ড্রিভেন হতে হবে, না হলে এগুলো স্টার্ট আপ নয়। কিন্তু মানুষ করবেটা কি? মানুষকে রুটির জন্য মানুষকে, দেখুন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আমরা পড়েছি, শাড়িতে ছবি এঁকে বিয়ের পিড়ে তৈরি করে অরিত্র খুব ভালো রিলেট করতে পারবেন, এগুলো প্রায় সময় হয়তো দেখেন সোশ্যাল মিডিয়া, এগুলো কন্টেন্ট, মানে এগুলো করে আমি জানি না যে কতখানি তারা এই ব্র্যাকেটের মধ্যে পড়তে পারবেন, তারা কোনো সহায়তা পাবেন কিনা আমি জানি না। মানুষকে বেঁচে থাকবার জন্য তার ওই আমরা বলি না আত্মনির্ভর ভারত, প্রত্যেকটা মানুষকে আত্মনির্ভর হতে হবে, সে নিজের ভালোটা নিজে বুঝবার জন্য যেভাবে হোক তার রুটি চালানোর জন্য যেটা স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে সেটা করতে চায়। কিন্তু দাদা এই রুটি চালাতে গিয়ে কয়েকটা প্রাণ ঝলসে গেল আনন্দপুরে। সমীক্ষা যেটা বেরিয়েছে আর্থিক সমীক্ষাতে, সমীক্ষা বলছিলেন দুটো জিনিসে সরকারের যে মুখ্য আর্থিক উপদেষ্টা তিনি বলেছেন দুটো জিনিস খুব শঙ্কার জায়গা। একটা হচ্ছে যে আমাদের এই ফাস্টফুড খাবার প্রবণতা বাড়ছে, তাতে আমাদের মানুষের হেলথ যেটা সেটা নষ্ট হচ্ছে, এবং অরিত্র যেটা বলছিল আমাদের তরুণ প্রজন্মের সংখ্যাটা বাড়ছে, আমাদের এই এমপ্লয়েবল কমিউনিটি যেটা, তারা যদি আগামী দিনে কর্মক্ষম না থাকে তাহলে এটা কিন্তু জিডিপিতে কোনো কন্ট্রিবিউট করবে না। আমাদের যেটা অ্যাডভান্টেজ সেটা যদি আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট না করে তাহলে পশ্চিমবঙ্গ কেন আমাদের সারা বিশ্বের কাছে আমাদের এটা কবে হবে, আদৌ হবে কিনা? সময় একদম শেষ, দেবাশিস হাত তুলছেন, দেবাশিস এক লাইন জাস্ট, আমার একদম সময় শেষ। আপনি নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি নিশ্চয়ই জানবেন। আমি জাস্ট যে কথাটা বলার চেষ্টা করছি, শ্রমিকদাও বলেছেন এমএসএমই সেক্টরকে যতক্ষণ না আমি তৈরি করবো ততক্ষণ তো ইকোনমি আমার কি করে, ইকোনমির তো মেরুদণ্ড এটা, সেই এমএসএমই সেক্টর শুনে রাখুন না, আমি বলে দিই এমএসএমই সেক্টরকে আজকে এখানে এই 20 মিনিটের আলোচনা, আধা ঘন্টা আলোচনাতে আমরা বলতে পারবো, কিন্তু এমএসএমই সেক্টরের মেন চালিকা শক্তি হচ্ছে বৃহৎ শিল্প। সেই বৃহৎ শিল্পকে এমএসএমই সেক্টরের চালিকা শক্তি বৃহৎ শিল্প নয়। সরি টু ডিফার, এক লাইন সবিতা এক লাইন, আমি বলে দিচ্ছি আপনি যদি চাহিদা না বাড়াতে পারেন, আমি বলছি এটা ফুলের মালা দিতে পারেন, ভালো থিওরি, কিন্তু তিনি দেখবেন তার পুঁজির সুরক্ষা এবং তার লাভের
বলেছে নিশ্চিতভাবে বৃহৎ শিল্প থাকলে তার অনুসারী শিল্প হিসেবে এসএমই সেগমেন্টের সংখ্যা বাড়বে, গুরুত্ব বাড়বে, কিন্তু তার মানে এই নয় যে বৃহৎ শিল্প না থাকলে একেবারেই নয়, শিল্প একেবারেই। হবে না। এসএমই আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরুন আমার ওয়েস্ট বেঙ্গলে জুট ইন্ডাস্ট্রিকে বেস করে যদি কোনো পলিসি নিত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে একটা এসএমইতে জুট সেক্টরকে আমি বিয়োগ করব, জুট ছাড়ুন না, চা আছে, আমার এখানে চা আছে, চা চাবল আছে, অনেক কিছু আমাদের আছে। বর্ধমানে এত আলু হয়, ফুড প্রসেসিং, বর্ধমানের আলু মালদা রাম নিয়ে কিছু করতে পারতো না, নিশ্চয়ই হতো। অনেক কিছু করা যায়, নিশ্চয়ই এগুলোর হতো। সাথে বৃহৎ শিল্প আমি সম্পর্ক তো নেই। বলি এগুলো প্রতি শিল্প করা যায়। বছর কেন্দ্রের বাজেটে ফ্রুট প্রসেসিং এর উপরে বাজেট নির্ধারণ করা থাকে, এবারও রয়েছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের মালদা রাম থেকে শুরু করে দার্জিলিং এর আপেল অনেক কিছু করা যেতে পারতো, কিন্তু সেই জিনিসগুলো খোলা হয়নি। এমনকি সামান্য ট্যুরিজম পর্যন্ত সেটাও আস্তে আস্তে ডুবন্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখনো যদি ঘরে ঘরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা না হয়, তাহলে সত্যি সত্যি পরবর্তী প্রজন্মের জন্য আমরা আর যাই রেখে যাই না কেন, দুটো ফ্ল্যাট, কিছু ব্যাংকের ফিক্সড ডিপোজিট, কিছু পলিসি, কিন্তু নিজের রাজ্যটাকে রেখে যেতে পারবো না। তারা কিন্তু এ রাজ্যে থাকবেন, এটা হচ্ছে মোদ্দা কথা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।